তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস এক্সপ্লেন চ্যানেল। আজকে দেখো আমরা লম্ব বৃত্তাকার চোঙ অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করবো। ওকে, আজকে দেখো আমাদের এটা পার্ট 3 হতে চলেছে। তোমরা যারা যারা লম্ব বৃত্তাকার চোঙের প্রিভিয়াস ভিডিও দুইটি দেখেনি তারা তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিও দুইটি দেখো। সেখানে আমি লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে সম্পূর্ণ ডিসকাস করেছি। ওকে, এবং লম্ব বৃত্তাকার চোঙের কোশ্চেন সলভ করেছি। ওকে, তো তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিও দুইটি দেখেনি অবশ্যই দেখো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখো। তারপরে এই ভিডিও থেকে শুরু করো। এই ভিডিওতে কিছু জবরদস্ত কোশ্চেন আজকে সলভ করবো। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে এখানে। দেখো কি বলছে যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। ওকে, কত মিটার? 9 মিটার। তাহলে সাপোজ সাপোজ এটা ধরো লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক। ওকে, লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক কি বলছে যে সম্পূর্ণ জলপূর্ণ আছে, তাই তো? চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দীর্ঘের ব্যাস বিশিষ্ট একটি পাইপ দিয়ে মিনিটে এত মিটার 225 মিটার বেগে জল বের হয়। ওকে, মিনিটে 225 মিটার, অর্থাৎ ধরো 6 সেমি দীর্ঘের ব্যাস বিশিষ্ট একটা পাইপ লাগা আছে এখানে। ধরো নিচে পাইপটা লাগা আছে, ধরো এইখানে একটা পাইপ লাগা আছে 6 সেমি ব্যাসার্ধের। ওকে, এর ব্যাসার্ধটা কত? এটা যদি R1 হয়, যেটা 6 সেমি দেওয়া আছে, তাহলে 6/2 সমান সমান 3 সেমি। তাহলে সেমি থেকে মিটারে আনতে গেলে কি, সুতরাং R1 এখান থেকে মিটার আনতে গেলে কি মিলি সেন্টি ডেসিমিটার, তাহলে 0.03 100 দিয়ে ভাগ মিটার, তাই তো? এত মিটার ব্যাসার্ধকার ওই পাইপটির, যে পাইপটি ওই চোঙ লম্ববৃত্তাকার চোঙের মধ্যে লাগা আছে। ওকে, এবং এটার উচ্চতা বলতে পাইপটা কত বড় সেটা দেওয়া আছে। দেখো পাইপটা বড় বলছে কত মিটার, যে 225 মিটার। এখানে বড় বলতে কি বলছে যে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। অর্থাৎ এইখানে 1 মিনিট সময় যখন নেবে, 1 মিনিট সময় নেবে, তখন এর উচ্চতা ধরো এই যে এইচটায় ধরো 200 কত 225 225 225 মিটার। বুঝবে প্রবলেমটা? এখানে কি বলছে যে 1 মিনিটে 225 মিটার বেগে জল যায়। অর্থাৎ অ্যাকচুয়ালি আমি প্রিভিয়াস ভিডিওটিতে বলছি, পার্ট 2 তে বলছি, একটা প্রবলেম এরকম সেম টু সেম ছিল। ওইখানেও ছিল যে একটা পাইপ আছে চৌকৃতি বা কোনো ঘনাকৃতি বাক্স আসে, সেখানে কত কিছু মিনিটের মধ্যে মানে ওই চুঙাকৃতি পাইপটা জলপূর্ণ থেকে মানে জল খালি হয়ে যায়। ওকে, জল বের হয়ে যায়, এবং জল যে স্পিডে বের হয় বলতে যে হারে বের হয়, তার যে হারে বের হয় জলটা, যে হারে বের হয় সেটা অ্যাকচুয়ালি কি, সেটা আমরা কিভাবে ফাইন্ড করব? জল যে হারে বের হয় বলতে কি, জলটা যে বের হয় একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির মতো কি নিয়ে বেরোয়, লম্ববৃত্তাকার চোঙাকৃতি দ্বন্দ্বের মতো বেরোয় জলের। তোমরা দেখবে যে কোনো পাইপ বলতে কি কোনো চোঙাকৃতি বাক্স বা কোনো ঘনাকৃতি বাক্স যদি নিচে ফুটো করো, একটু বড় মাপের ফুটো, তাহলে দেখবে যে ওই ফুটো দিয়ে চোঙাকৃতি নলের মতো আকারে জল বেরোচ্ছে। ওকে, এবং সেটার ব্যাসার্ধ দেওয়া আছে, সাপোজ এটার ব্যাসার্ধ দেওয়া আছে R1, যেখানে 6/2 সমান সমান 3 দেওয়া আছে। ওকে, এবং তার উচ্চতা কত মিটার বেগে বেরোয় সেটা দেওয়া আছে যে 225 মিটার। অর্থাৎ এর উচ্চতা মিনিটে এত মিটার বেগে জল বেরোয়, R1 দেওয়া আছে। তাহলে এর 1 মিনিটে যে আয়তন জল বেরোয় সেটা ফাইন্ড করতে পারবো। অর্থাৎ এর আয়তনটাই হয়, এই আয়তনটাই হয় 1 মিনিটে যে হারে জল বের হয়। তাহলে সলিউশন, 1 মিনিটে জল বের হয় কত? 1 মিনিটে জল বের হয়, সুতরাং 1 মিনিটে জল বের হয় কত? পাই আর স্কয়ার। এইচ পাই আর স্কয়ার বলতে কি, আর স্কয়ার বলতে এখানে এই যে R1 স্কয়ার এইচ, এই যে 225, তাহলে কি পাই R1 এর মান কত? 0.03 স্কয়ার, এইচ এর মান 225। ওকে, ঘন মিটার, তাই তো? এখন এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটি সব জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি। বলছে যে 36 মিনিটে ট্যাঙ্কটির সব জল বেরিয়ে যায়। কত মিনিটে? 36 মিনিটে। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখতে বলছে। তাহলে 36 মিনিটে, এটা 1 মিনিটেই বেরোলো, সুতরাং 36 মিনিটে
জল বেরোবে কত 36 ইন্টু পাই 0.03 স্কয়ার ইন্টু 225 ঘনমিটার, তাই তো ঘনমিটার। এখন বলছে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমরা ট্যাঙ্কটির ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরি, ট্যাঙ্কটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে ট্যাঙ্কটির আয়তন কত হবে? ট্যাঙ্কটির আয়তন যদি ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, সুতরাং ট্যাঙ্কটির আয়তন ক্যাপিটাল আর মিটার। ওকে, সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি তাহলে? অ্যাকর্ডিং টু কোশ্চেন ট্যাঙ্কটির আয়তন যা আছে, এখানে দেখো ট্যাঙ্কটি বলছে যে সম্পূর্ণ জলপূর্ণ আছে এবং ওইখান থেকে 36 মিনিটে এই যে সব জল খালি হয়। পাইপটার ব্যাসার্ধ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তন বের করলাম এবং 36 মিনিটে খালি হয়। তাহলে যে জলগুলো বেরোবে সেটা তো ট্যাঙ্কেরই জল ছিল, যতটা জল বেরোবে, এবং আমরা যতগুলো জল বেরোয় সেটা এই মানটা হয়। তাহলে এই মানটা এই ট্যাঙ্কের আয়তনের সমান হবে কিনা? অবশ্যই হবে, কারণ ট্যাঙ্ক থেকেই তো সব জল বেরোচ্ছে, এতগুলো ট্যাঙ্কের জল ছিল, তাই না? তাহলে ট্যাঙ্কের আয়তন কি অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি? পাই ক্যাপিটাল আর স্কোয়ার, পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে কি, ট্যাঙ্ক 200, তাহলে 36 মিটার ট্যাঙ্কটি, তাহলে 36 মিনিট সব জল। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি 9 মিটার উচ্চতা, তাহলে ট্যাঙ্কটির উচ্চতা যদি ক্যাপিটাল এইচ হয় সেটা 9 দেওয়া আছে, এবং ট্যাঙ্কটির উচ্চতা ট্যাঙ্কটির দেখো ট্যাঙ্কটির উচ্চতা এইচ হলে সেটা 9 মিটার দেওয়া আছে। ওকে, 9 মিটার দেওয়া। পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ ইজ ইকাল টু কি হবে তাহলে? এখানে পাই না, এই আয়তনটা এখানে কত 36 ইন্টু পাই 0.03 তার স্কোয়ার ইন্টু 225, বোঝা গেল তো? এখন ইকুয়ালিটি সলভ করো, এখানে পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, আর স্কোয়ারের মান বের করবো। এইচ এর মান কত দেওয়া আছে? 9 মিটার। 9 ইজ ইকাল টু 36 ইন্টু 0.03 কে আমরা কি লিখতে পারি? 3/100 ইন্টু 3/100 ইন্টু 225, তাই তো? এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, 4 লং 36, 4। ওকে, তাই তো? এখন আর দেখো কি কি লেখা যায় এখানে। আর দেখো 225 কে 15 কত হয়? 15 225, আই থিঙ্ক 5 5 25, 5 5 10 11 12 2 2। ওকে, 225। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, আর স্কোয়ার ইজ ইকাল টু 4 কে লেখা যায় 2 স্কোয়ার, 9 কে লেখা যায় 3 স্কোয়ার, এবং 225 কে লেখা যায় 15 স্কোয়ার। ওকে, আর এখানে 100 স্কোয়ার। দেখো তাহলে এখান থেকে কি লেখা যায়, আর ইজ ইকাল টু সবগুলোর স্কোয়ার আছে, তাহলে আমরা আলটিমেট একটা করে নেব, 2 3 15 নেব, এবং নিচে কি নেব? 100 নেব শুধু। ওকে, যেহেতু এটা ঋণাত্মক হতে পারে না, তাহলে ঋণাত্মকটা নিলাম না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আর ইজ ইকাল টু, এখান থেকে দেখো 3 5 15, 5 3 5 15, 5 কুড়ি 100, এখানে দেখো 10 দোকানো 20, তাই তো? 10 দোকানো 20। তাহলে এখান থেকে কি পেলাম আমরা? আর ইজ ইকাল টু উপরে 9 নিচে 10। ওকে, তো আর ইজ ইকাল টু কি পেলাম? 0.9 কত মিটার। সুতরাং ব্যাস কি হবে? ব্যাস ট্যাঙ্কটির ব্যাস হবে 2 ইন্টু 0.9 মিটার, তাই তো? এটাকে কি লেখা যায়? নয়তো কোনো 18 1.8 মিটার। ট্যাঙ্কটির ব্যাস কত? 1.8 মিটার, বোঝা গেল যে? ওকে, এখানে অনেক বড় পদ্ধতিতে করেছে, তোমরা তোমাদের ইচ্ছা এই পদ্ধতি অনুসরণ করতে পারো। এখানে খুবই ইজি। প্রথমে তোমরা কি করলে, যে এখানে অ্যানিমেশন বলতে কি আমি বুঝাইলাম, এখানে কি একটা ট্যাঙ্ক রাখলে প্রথমে ট্যাঙ্কটার আয়তনের সমানই তো জলটা বেরোবে, সব জল খালি হতে 37 মিনিট সময় লাগে, এবং ট্যাঙ্কটার উচ্চতা দেওয়া আছে এবং ব্যাস দেওয়া আছে। তাহলে ওই ট্যাঙ্কটির যে হারে জলটা বেরোবে সেটা অ্যাকচুয়ালি লম্ববৃত্তার চোঙ আকৃতি হয়ে বেরোয়, তাহলে ওই চোঙটার ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ পাবো, উচ্চতা তো দেওয়া আছে, তাহলে ওর আয়তন পাবো। তাহলে 1 মিনিটই ওই জলটা বেরোয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটা খালি হয়ে যায়। তাহলে 36 ইন্টু 1 মিনিটে যে জলটা বেরোয়, তাহলে হয়ে গেল সব জল বেরিয়ে গেল। এখন বলছে যে ট্যাঙ্কটার উচ্চতা
দেওয়া আছে, ব্যাস বের করতে লাগবে। তাহলে আমরা জানি ট্যাঙ্কের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পাই আর স্কয়ার এইচ ট্যাঙ্কটার আয়তন, এবং ট্যাঙ্কটার সব জলেই তো ওইখানে বেরোচ্ছে। ইকুয়ালিটি করে দিয়ে সলভ করলাম, সেখান থেকে আর এর মান বের করলাম, তাহলেই আমরা 2r অর্থাৎ ব্যাসের মান পেলাম। বোঝা গেল? তো দেখো 12 নম্বর কোশ্চেনটা কি বলছে, দেখো বলছে যে সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি আছে, অর্থাৎ কাঠের গুড়ি একটা, তাহলে সাপোজ একটা কাঠের গুড়ি দেওয়া আছে, ধরো এরকম একটা কাঠের গুড়ি দেওয়া আছে, ওকে, যেটা লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি, এবং এর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ শুধু বক্রতলটা, অর্থাৎ দুটি বৃত্তাকার তল বাদ দিয়ে যে তলটা আছে সেটাই বক্রতল, এবং ওই বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 440 বর্গ ডেসিমি। ওকে, তাহলে আমরা কি জানি, এর ব্যাসার্ধ যদি ধরে নেই যে আর, এবং উচ্চতা যদি ধরে নেই এইচ, তাহলে আমরা সলিউশন কি পাবো, দেখো সলিউশন করলে কি পাবো, যে 2 পাই আর এইচ ইজ ইকাল টু কি দেওয়া আছে, 2 পাই আর এইচ ইজ ইকাল টু কি দেওয়া আছে বলো, 2 পাই আর এইচ দেওয়া আছে 440। ওকে, এখান থেকে আমরা কি পাবো, দেখো এখান থেকে আমরা পাই আর এইচ ইজ ইকাল টু কি পাবো, 220, তাই তো, এটা 1 নাম্বার ধরো। এখন তারপর কি বলছে, দেখো বলছে যে 1 ঘন ডেসিমি কাঠের গুড়ির ওজন 1.5 কিগ্রা, 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা। এখন আমরা জানি কি ঘনত্ব সমান সমান কি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। এখানে বলছে যে সমান ঘনত্বের, তারপর দেখো কি বলছে, আয়তন এত কিগ্রা হলো, এবং 1 ঘন ডেসিমি কাঠের ওজন এত কিগ্রা, এবং গুড়িটির ওজন 9.24 কুইন্টাল, এবং 1 কুইন্টাল কত, কুইন্টাল 100 কেজি। ওকে, তারপর দেখো এখানে ঘনত্ব কি, ভর বাই আয়তন, তাহলে এখানে বলছে 1 ঘন ডেসিমি, অর্থাৎ 1 আয়তন কাঠের ওজন বলছে 1.5 কেজি, তাহলে এর ঘনত্ব কত হচ্ছে 1.5, ওই কাঠের গুঁড়িটার ঘনত্ব। ওকে, কাঠের গুঁড়িটার ঘনত্ব 1.5 কিগ্রা। ওকে, ঘনত্ব দেওয়া আছে 1.5, ঘনত্ব ভর বাই আয়তন। এখন আমরা আয়তন কি পাবো, আয়তনকে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আয়তন ভর বাই ঘনত্ব, তাহলে ঘনত্ব দিয়ে ভাগ করলে আমরা আয়তন পাবো। তাহলে কাঠের গুঁড়ির পুরো আয়তনটা কি হবে, দেখো কাঠের গুঁড়ির পুরো ওজন কত দেওয়া আছে, 9.24 কুইন্টাল, হলে কাঠের গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করতে বলছে, কিন্তু কাঠের গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করতে গেলে আমাদের আয়তন প্রয়োজন। আয়তনের সূত্র পাই আর স্কয়ার, এবং এর আয়তন আমরা জানি না, এর ওজনটা জানি এবং এর ঘনত্ব জানি, তাহলে আয়তন বের করতে পারবো। আয়তন সমান সমান কি, ভর বাই ঘনত্ব, তাহলে আয়তন কি হবে, আবার কাঠের গুঁড়ির আয়তন তাহলে কি হবে, কাঠের গুঁড়ির আয়তন ভি হলে, এখানে ভি ইজিক্যাল টু কি হবে, দেখো ভি ইজিক্যাল টু ভর 9.24 কুইন্টাল, তাহলে 9.24 কুইন্টাল তাকে যদি আমরা কি বলছি 100 দিয়ে গুণ করি, তাহলে হবে এখানে কি কেজি হয়ে যাবে। তাহলে 1 কুইন্টাল যেহেতু 100 কেজি, তাহলে 100 দিয়ে গুণ করলে এটা পুরোটা কেজি হলো, এবং তাকে যদি 1.5 দিয়ে ভাগ করি সেটা হবে কি 1 ঘন ডেসিমি, মানে ঘন ডেসিমি, যেহেতু 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা, তাহলে 1 ঘন ডেসিমি কাঠের ঘনত্ব দেওয়া আছে 1.5 কিগ্রা, কিন্তু বলছে সমান ঘনত্ব, কাঠের ঘনত্ব তো আর চেঞ্জ হবে না, তাহলে পুরা কাঠের ওজনকে যদি 1.5 কিগ্রা দিয়ে ভাগ করে দেয় তাহলে সেটা তার আয়তন পাবো। তাহলে এটা হলো আয়তন। ওকে, এত আয়তন, এত ঘন ডেসিমি। ওকে, তাহলে ভি ইজ ইকাল টু ক্যালকুলেশন করো, এখানে দেখো এইখানকার দশমিক উঠলো, এখানে 10 আসলো, আর এইখানকার দশমিক উঠলো, এখানে 100 আসলো। ওকে, 100 ক্যান্সেল আউট করে দিলাম। এখানে দেখো 3 5 15, 3 5 2 10, 2, আর এখানে দেখো কত দিয়ে যায়, 3 দিয়ে গেলে 3 3 9 0, 3 8 24। ওকে, তাহলে এখানে দেখো 308 ইন্টু 2, 8 2 16, 6, আর হাতের 1, 2 0 0 1, 3 2 6, 616 ঘন ডেসিমি। ওকে, এটা হলো কাঠের আয়তন। তাহলে কাঠের আর জানা আছে, এইচ জানা আছে, তাহলে কাঠের আয়তন কত হবে, আয়তনের সূত্র, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন পাই আর স্কয়ার এইচ ইজ ইকাল টু 616, তাই তো,
এটা লিখতে পারি এটাকে 2 নাম্বার ধরো। তাহলে 1 আর 2 যদি আমরা ভাগ করে কি পাই, 1 ভাগ 2 বা 2 ভাগ 1 করে পাই, কি পাবো, 1 ভাগ 2 করে দেখো কি পাবো, 1 ভাগ 2 করলে 1 পাই আর এইচ, তাহলে পাই আর এইচ বাই পাই আর স্কয়ার এইচ, তাই তো। আর এখানে দেখো পাই আর এইচ এর সঙ্গে 220 আর পাই আর স্কয়ার এইচ এর সঙ্গে 616। ওকে, তো এখান থেকে পাই পাই ক্যান্সেল, ওকে, এইচ এইচ ক্যান্সেল, 1 বাই আর থাকলো। আর এখানে দেখো কত দিয়ে যায়, প্রথমে আমরা 11 দিয়ে কাটা যায় কি, 6 11 5 11 55 56 57 58 59 60 61 11 দিয়ে যায়। তাহলে এখানে 11 দুগুণ 22, তাহলে 20 হলো। আর এখানে দেখো কত যায়, 11 5 11 55 56 57 58 59 60 61, তারপর 6 11 66 96। তারপর দেখো তাহলে কি পেলাম আমরা, 96। তো কি পেলাম, তাহলে আমরা পেলাম 1 বাই আর ইজ ইকাল টু 20 বাই 96 56। এখান থেকে কি পাই, তাহলে আর ইজ ইকাল টু 56 বাই 20, এখান থেকে 10, এখানে 2 দুগুণ 4 5 আর দুগুণ 16 28। ওকে, 28 হলো, 16 2 5। ওকে, তাহলে আর ইজ ইকাল টু আমরা কি পেলাম, আর ইজ ইকাল টু আলটিমেট 2.8 পেলাম, তাই তো। আর ইজ ইকাল টু কি পেলাম, 2.8, আর ইজ ইকাল টু 2.8 পেলাম, আর ইজ ইকাল টু 2.8। এখানে কি ফাইন্ড করতে বলছে দেখো, বলছে যে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা, তাহলে ব্যাস কত হবে, তো সুতরাং ব্যাস কত হচ্ছে, ব্যাস কাঠের গুড়ির ব্যাস 2 ইন্টু 2.8 সমান সমান আর দুগুণ 16 6 2 দুগুণ 4 5 56 5 অর্থাৎ 5.6 কি ডেসিমিটার। এত ডেসিমিটার ব্যাস, ব্যাস কত কাঠের গুড়ির, তাহলে 5.6, ওকে, ডেসিমি। এবং উচ্চতা তাহলে কি পাবো আমরা, দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণে বসে উচ্চতার মান বের করে, তাহলে এইচ ইজ ইকাল টু 220 বাই পাই আর, এবং এইচ ইজ ইকাল টু কি পাবো, এইচ ইজ ইকাল টু 220 বাই পাই আর। ওকে, এখান থেকে 220 পাইয়ের মান 22 বাই 7, তাহলে এখানে কি হবে 22 বাই 7, তাহলে 22 নিচে উঠলো 7 উপরে উঠলো। আর এখানে কে বলছে আর এর মান কি, আর এর মান হলো এখানে 2.8, তাহলে 2.8। ওকে, বোঝা গেল। তাহলে এখানে দেখো কত হয়, 10 হয়। আর এখানে দেখো 4 7 28, 4 7 28, তাই তো 0.4 হয়, 0.4, তাই তো 0.4। আর আলটিমেট এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এইচ ইজ ইকাল টু, ওইখানে গেল উপরে গেল দশমিকটা, তাহলে 100 বাই 4 হয়, তাহলে এইচ ইজ ইকাল টু কি হয়, 4 25 125 ডেসিমি। ওকে, তাহলে উচ্চতা কত হলো 25 ডেসিমি আর ব্যাস কত হলো 5.6 ডেসিমি। বোঝা গেল, দেখে নিও তোমরা ক্যালকুলেশনটা। 5.6 ডেসিমি, বোঝা গেল তো। ক্যালকুলেশনটা তোমরা এখানে দেখে নিও, বোঝা গেল, খুবই ইজি। প্রথমে কাঠের গুড়ির কি দেওয়া আছে এখানে লক্ষ্য করার বিষয় শুধু এইটুকু। প্রথমে আমরা দেখবো যে বলছে যে 1 ঘনডেসিমি কাঠের গুড়ির ওজন দেওয়া আছে 1.5 কিগ্রা, কিন্তু আমরা তো ঘনত্বের সংজ্ঞায় জানি যে ভর বাই আয়তন, একক ঘনত্বের অর্থাৎ একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। তাহলে একক আয়তন 1 ঘনডেসিমিসের জন্য বলছে 1 ঘনডেসিমি কাঠের ওজন দেওয়া আছে যে 1.5 কিগ্রা, অর্থাৎ ঘনত্ব অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি বলছে 1.5। তাহলে আয়তন সেখান থেকে আমরা বের করতে পারি, আয়তন ইজ ইকুয়াল টু ভর বাই ঘনত্ব। তাহলে টোটাল ভর জানা আছে, টোটাল ভর কি 9.24 কুইন্টাল। তাহলে তাকে যদি আমরা 100 গুণ করি তাহলে এত কেজি হচ্ছে, 100 গুণ করলে কেজি হচ্ছে, অর্থাৎ টোটাল কত 9.24 বা 924 কেজি। তাকে যদি আমরা 1.5 দিয়ে ভাগ করে তাহলে এর আয়তনটা পেলাম, এবং এর ব্যাসার্ধ জানা আছে, উচ্চতা জানা আছে, আয়তন পাবো অবশ্যই। তারপর এখান থেকে সমীকরণ জেনারেট করে সলভ করে আর ও এইচ এর মান বের করলাম। বোঝা গেল। তারপর দেখো 13 নাম্বার, দেখো 13 নাম্বার প্রবলেমটা কি বলছে, দেখো 13 নাম্বারটা দেখো কি বলছে। এখানে বলছে যে 2 মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 30 সেমি। 2 মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, এবং পাইপটির উচ্চতা দেওয়া আছে, পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিতে এত টাকা হিসেবে পাইপটির সমগ্র তলে
আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। এখন পাইপটা সাপোজ এইরকম আছে, দুই মুখ খোলা পাইপ, বহিব্যাস এবং অন্তঃব্যাস আছে। সাপোজ এর বহিব্যাস ক্যাপিটাল আর দেওয়া আছে কত 30 সেমি, তাহলে 30/2 হলো বহিব্যাসার্ধ 15 সেমি, তাই তো। এবং অন্তঃব্যাস স্মল আর কত, ব্যাস দেওয়া আছে 26 সেমি, তাহলে ব্যাসার্ধ কি হবে 26/2 13 সেমি। ওকে, বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ পেলাম। এবং উচ্চতা কত দেওয়া আছে 14.7 মিটার, এটাকে সেমিতে আনলে কি হবে h is equal to 1470 সেমি, তাই তো, এত সেমি আসলো। এখন কি বলছে যে প্রতি বর্গ ডেসিমিতে এত টাকা হিসাবে সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে কত লাগবে। এখন আমাকে একটা কথা বলো, এখানে কয়টা তল আছে। প্রথমে তো একটা গেল এই তলটা, যার বহির্ব্যাস আর তার তলটা এই যে এটা তল পাবো, তাই তো। এই তলটা পাবো বক্রতল, অর্থাৎ পুরো তল বক্রতলটা পাবো। সাপোজ এটা পেন, এর বহির্ব্যাস ধরো যে যেটা আছে বহির্ব্যাস যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এর বক্রতলটা এই যে এই পুরোটুকুই পাবো, তাহলে এটা তাহলে আমাদের বক্রতল হলো। তারপর যেটা অন্তর্ব্যাস আর আছে স্মল আর, অন্তর্ব্যাস স্মল আর যেটা আছে, তাহলে তার বহির মানে বক্রতলটা কি হবে, তার বক্রতলটা এই যে এটা হবে, তাই তো। তার বক্রতলটা এই তলটা হবে তার বক্রতল। ওকে, এটা তো ক্যাপিটাল আর এর বহির্ব্যাস, আর এটা অন্তর্ব্যাস। অন্তর্ব্যাস যার আর অর্থাৎ 13 সেমি, তার বক্রতল হলো এই লাল কালার শেডেড রিজনটুকু। ওকে, তো সেক্ষেত্রে আমরা কয়টা তল পাচ্ছি এখানে, এখানে বক্রতলে দুইটা পাচ্ছি, যেহেতু বহির্ব্যাস অন্তর্ব্যাস দেওয়া আছে। এবং বৃত্তাকার তল কোনটা পাবো, বৃত্তাকার তল শুধু এইটুকুই পাবো, তাই না। বৃত্তাকার তল কোনটা পাবো, এই যে, অর্থাৎ এইরকম যে বৃত্ত একটা থাকবে, তার এই শেডেড রিজনটুকু ক্ষেত্রফলে হলো ওই বৃত্তাকার তলটির ক্ষেত্রফল, তাই তো। গোলাকৃতি তলের ক্ষেত্রফল। ওকে, বা বলয় আকৃতি তলের ক্ষেত্রফলটা আমরা নেব। এখানে নিচের বলয় আকৃতি তলের ক্ষেত্রফল এবং উপরের বলয় আকৃতি তলের ক্ষেত্রফল, এই দুটো তলের আকৃতির বলয় আকৃতি তলের ক্ষেত্রফল নিলাম। এবং বক্রতল দুইটি আছে, তার অ্যাড করলে আমরা সমগ্র তলটা পাবো। তাহলে সলিউশন, এখানে সমগ্র তল কি হবে, সমগ্র তল কত হবে, প্রথমে সমগ্র তল কি হলো 2 পাই ক্যাপিটাল আর এস, তারপর 2 পাই স্মল আর এস, তারপর 2, যেহেতু দুইটা তল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এস, তাহলে পাই আর মানে ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। ওকে, পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল, দুইটা বৃত্ত আছে তাই 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার স্মল আর স্কয়ার, যেহেতু বলয় আকৃতি বৃত্তের ক্ষেত্রফলটুকু নেব। তাহলে এই পুরোটা বক্রতলের ক্ষেত্রফল, এখানে দেখো সব দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি বলছে উচ্চতা দেওয়া আছে, আর দেওয়া আছে, ক্যাপিটাল আর দেওয়া আছে, মান বসাও, সমগ্র তলের ক্ষেত্রফল পাবে। তার সঙ্গে যদি আমরা এইখানে বলছে প্রতি সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ ডেসিমিতে আসবে, এবং প্রতি বর্গ ডেসিমিতে 2.25 টাকা হিসেবে এই সমগ্র তলের ক্ষেত্রফলের সঙ্গে 2.25 টাকা গুণ করে দেবে, তাহলে ওই টাকাটা হবে। এখানে দেখো কিভাবে করছে এরা। দেখো, প্রথমে পাইপটির বহির্ব্যাস দেওয়া আছে 30 সেমি, পাইপটির ব্যাসার্ধ 15 সেমি বের করলাম, এবং পাইপটির অন্তর্ব্যাস 26 সেমি, তাহলে অন্তর্ব্যাসার্ধ 13 সেমি। পাইপটির উচ্চতা 1470 যেটা বের করেছি। পাইপটির বাইরের তলের ক্ষেত্রফল কত হবে 2 পাই ক্যাপিটাল আর এস, সেটাই যে বের করছে এরা কত, এত ডেসিমি, অর্থাৎ 1386 বর্গ ডেসিমি। ওকে, বর্গ ডেসিমি বের করেছে। তো এখানে বলছে পাইপটির ভেতরের তলের ক্ষেত্রফল কি হবে, তাহলে পাইপটির ভেতরের তলের ক্ষেত্রফল এত বর্গ ডেসিমি, এত বর্গ সেমি হচ্ছে, এবং এত বর্গ ডেসিমি, তাই তো 1386। এটা তো পেলামে। পাইপটির ভেতর কি বলছে এখানে, বাইরের তলের ক্ষেত্রফল, বাইরের তলের ক্ষেত্রফল এটা বেশি, পাইপটির ভেতরের তলের ক্ষেত্রফল কত পেলাম 1386। ওকে, এবং বলছে পাইপটির ভেতরের তলের ক্ষেত্রফল, এখানে কি
কি হলো, এখানে পাইপটির বাইরের তলের ক্ষেত্রফল তো 2 পাই আর এইচ পেলাম। ওকে, পাইপটির ভিতরের তলের ক্ষেত্রফল দেখাটো, পাইপটির দেখো ভিতরের তলের ক্ষেত্রফল 2 পাই স্মল আর এইচ, তাই তো স্মল আর এইচ। এখান থেকে কি করলাম, এখানে করলাম, তারপর কি করলাম যে মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দিয়ে আমরা কি পেলাম 1201.20 বর্গ ডেসিমি। ওকে, পাইপটার ভেতরের তলের ক্ষেত্রফল, অর্থাৎ বললাম দুইটা বক্রতল ছিল, একটা ভেতরের একটা বাইরের বের করতে লাগবে। তারপর কি বলছে, পাইপটির দুই পাশে দুই বলয় অংশের ক্ষেত্রফল, দুইটা বলয় অংশ ছিল এরকম, দুইটা ছিল, তাই তো এই দুইটার ক্ষেত্রফল বের করলাম, এই যে এখানে বের করলাম। আর 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে আমরা কি পেলাম যে পেলাম এত বর্গ 52 বর্গ সেমি, তার মানে এটাকে বর্গ 3.52 ডেসিমি। তারপর সবগুলোকে অ্যাড করব, তাহলে এখানে দেখো সবগুলোকে অ্যাড করব আমরা। সবগুলোকে অ্যাড করলে কি পাবো, দেখো প্রথমে দেখো এখানে কি, যেটা বাইরের তলের ক্ষেত্রফল সেটা 1386, তাহলে 1386 প্লাস তারপর ভেতরের তলের ক্ষেত্রফল কত 1201.2, তারপর যেটা বলয়াকৃতি অংশের ক্ষেত্রফল 3.52 বর্গ ডেসিমি, বর্গ ডেসিমি, তাই তো। এটাকে অ্যাড করলে কি পাবো দেখো, অ্যাড করলে কি পাবো, অ্যাড করলে দেখো এখানে অ্যাড করো 1386 যোগ করো 1386, তারপর 1201.2, তারপর 3.52। ওকে, সবগুলোকে যোগ করো, এখানে যোগ করলে কি হবে দেখো, মানে 0 0 0। ওকে, তো 2 হবে, এখানে 7 হবে দশমিক, এখানে 3 ছিল, তাহলে 3 1 যা 4, 4 4 10, 10 0, আর এখানে কি হলো 9, আর এখানে 5 2, অর্থাৎ 2590 কি পেলাম 2590.72। তার সঙ্গে আমরা কি গুণ করব, তার সঙ্গে গুণ করব 2.25 টাকা, 2.25 টাকা গুণ করো, 2.25 টাকা যদি গুণ করি সেটাই হবে টাকা, এত টাকা, তাই না, দিতে লাগবে। তাহলে 2590 সঙ্গে যদি আমরা 2.72 সঙ্গে 2.25 গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি 5829.2 টাকা, 5829.12 টাকা, 12 টাকা। ওকে, তাহলে সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে আমাদের 5829.12 টাকা লাগবে। বোঝা গেল তো প্রবলেমটা কিভাবে করলাম। তারপর 14 নম্বরটা দেখো, 14 নম্বরটা তোমরা বাড়িতে চেষ্টা করো। দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং চোঙটি এত ঘন ডেসিমি দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি হলে চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমি একটু হিন্টস দেই, অর্থাৎ এইরকম একটা চোঙ আছে, ওকে, তার বহিঃব্যাস দেওয়া আছে, আমাদের অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং লোহা দিয়ে তৈরি চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে লাগবে। আর ধরো বহিঃব্যাস, এটার মান নির্ণয় করতে লাগবে। অর্থাৎ এর আয়তন কোনটুকু হবে, শুধু এইটুকু হবে। ওকে, এইটুকু আয়তন হবে, এইটুকু হবে। বহিঃব্যাস অন্তর্ব্যাস দেওয়া আছে, তাহলে এর আয়তনের সূত্রটাও বলে দেই, পাই আর স্কয়ার এইচ ইন্টু এইচ, এর মান দেওয়া আছে এই যে 84.48, অর্থাৎ 84.48 টাকা ঘন ডেসিমি দেওয়া আছে। তাহলে আমরা স্মল আর জানি, স্মল আর কত, স্মল আর কত, অন্তর্ব্যাসের 4.6 ডেসিমি, তার মানে 4.6/2 সমান সমান 2.3 ডেসিমি, ডেসিমি এটা অন্তর্ব্যাস। এবং বহির্ব্যাস দেওয়া আছে কত, দেখো বহির্ব্যাস জানা নাই, এবং এইচ এর মান দেওয়া আছে, এইচ কত, এইচ এর মান কত, এইচ ইজ ইকুয়াল টু দেখো কত দেওয়া আছে 2.8 মিটার, 2.8 মিটার, মিটার যাকে আমরা কি লিখতে পারি 28
ডেসিমি। ওকে, বোঝা গেল? তো তোমরা এইভাবে করো, এইখানে সব দেওয়া আছে, এখানে সেখান থেকে আমরা ক্যাপিটাল আর এর মান বের করতে পারবো। বোঝা গেল? তো আজকে এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে।